হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস। আমরা প্রত্যেকেই জানি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির নোটিফিকেশন দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ শুরু হবে। সেক্ষেত্রে ম্যাথামেটিক্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়ায় বা টপিক হয়ে দাঁড়ায়, যেখান থেকে প্রায় 15টার মতো কোশ্চেন আসে। সেগুলোই আমরা সেট ওয়াইজ প্রত্যেকদিন আমরা কিন্তু করবো। আমরা আজ থেকে শুরু করছি ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ম্যাথামেটিক্স। আজকে সেট 1 সহজে অঙ্কের ক্লাস সেট 1 আমার তরফ থেকে। সবাই কিন্তু যারা নতুন এই চ্যানেলটা সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকদিন কিন্তু আমরা এই রেগুলার বেসিসে এই ক্লাসটা আপলোড করে দেবো। চলো শুরু করছি সেট 1। দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, বলছে প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেল। তাহলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত টাকা হবে? তাহলে এখন কত টাকা আয় হবে সেটা আমাদের জানতে চেয়েছে। একটা জিনিস ভেবে দেখো তো, আয় কিভাবে হবে? আয় হওয়ার জন্য কি লাগবে? আয় হওয়ার জন্য কি লাগবে মনে রাখতে হবে। আয়ের জন্য প্রয়োজন কি বলতো? আয়ের জন্য মূল প্রয়োজন হচ্ছে কি, কতজন যাত্রী যাচ্ছে আর কত টাকা করে ভাড়া দিচ্ছে তারা প্রত্যেক সিট পিছু, সেটা দিয়েই তো হবে। অর্থাৎ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে ভাড়া কত এবং যাত্রী সংখ্যা কত, অর্থাৎ ভাড়া গুণিত যাত্রীর সংখ্যা, এটা গুণ করে যত টাকা হবে সেটা হচ্ছে আমাদের আয়। এবারে কি হয়েছে, ভাড়া 50% বেড়ে গেছে, তাহলে আমরা এখানে একটা লাইনে ভাড়া কত দেখব, ঠিক আছে, আর আমরা দেখবো যাত্রী কত, এই দুটোকে আমরা গুণ করে দেখবো আয় কত। তাহলে ভাড়া কত ছিল, আগে যদি 100 টাকা থাকে এখন 50 টাকা বেড়ে গেছে, আমরা 150 না লিখে এটা একটু ছোট করে দেখবো। 50% কথার অর্থ কি, 100 তে 50 অর্থাৎ 50/100। এটাকে যদি আরো ছোট ছোট করি তাহলে আমরা পাবো 1/2, অর্থাৎ 2 টাকা থেকে 1 টাকা বেড়েছে। তাহলে আগে যদি 2 টাকা ভাড়া থাকতো, 1 টাকা বেড়ে সেটা হয়ে গেছে কত, 3 টাকা। আর যাত্রী সংখ্যা কত হয়েছে, 20% বেড়েছে, 20% কমে গেছে। 20% মানে কত, 20% মানে 20/100। এটাকে আবার ছোট করলে কত হবে, 1/5, কারণ 5 × 100। তাহলে আগে 5 জন ছিল, 5 জনে 1 জন কমেছে, 100 তে 20 কমা যা, 5 জনে 1 জন কমাতা, তাহলে কত হবে 4। আগে আমার ভাড়া ছিল কত টাকা, 2 টাকা, এখন ভাড়া হচ্ছে 3 টাকা। যাত্রী আগে ছিল 5টা, এখন হচ্ছে 4টে। তাহলে আয় কত, 5 জন যদি 2 টাকা করে ভাড়া দিত, আগে আয় ছিল 10 টাকা। আর যদি 3 জন যদি 20 টাকা করে, 4 জন যদি 3 টাকা করে ভাড়া দিত, এখন হচ্ছে কত টাকা, 12 টাকা। অর্থাৎ আয় যদি 10 টাকা থাকে, পরে বেড়ে হবে কত টাকা, 12 টাকা। আয় আগে, এটা হচ্ছে আগের আয়, এটা হচ্ছে আগের আয়, আর এটা হচ্ছে পরে। তাহলে আগে যদি 10 টাকা থাকতো, পরে হচ্ছে 12 টাকা। তাহলে এখন আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি আগে ছিল কত, 100 টাকা। তাহলে বর্তমানে কত, তাহলে 10-এর বদলে আগে ছিল 100, কত গুণ ছিল আয়, 10 গুণ। তাহলে এখন কত হবে, এখন হবে 10 গুণ। ওকে, তাহলে এখন হয়ে যাবে 120 টাকা। আগে আয় ছিল 100 টাকা, এখন হবে কত টাকা, 100। 10 থেকে যদি 20 হয়, 10 থেকে যদি 20 হয় তাহলে কত হবে, 10 থেকে যদি 20 হয় তাহলে 100 থেকে হবে 120। ক্লিয়ার? চলো পরেরটা দেখো কি বলছে। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, প্রতি বালককে 6 টাকা করে দিলে 16 টাকা বেশি হয়, আবার 10 টাকা করে দিলে 24 টাকা কম করে। বালকের সংখ্যা কত, অর্থাৎ যতজন থাকবে সবাইকে যদি 6 টাকা করে দিই আমরা, যে টাকা থাকবে সেই টাকাটা হচ্ছে 16 টাকা বাড়বে। আবার যদি আমরা 10 টাকা করে দিই, 24 টাকা কম পড়বে, তাহলে বালিকের সংখ্যা কত। তাহলে আমরা এখানে খুব সহজেই আমরা বালকের যে সংখ্যা সেটা যদি প্রথমে ধরে নিই, আমরা ধরে নিচ্ছি যে বালকের যে সংখ্যা আছে সেটা হচ্ছে x জন বালকের সংখ্যা আছে। তাহলে x জন যদি বালক থাকে, তাহলে প্রত্যেকজন বালক কি হয়েছে, 6 টাকা করে দিয়েছে। তাহলে মোট টাকা কত, তাহলে টাকা যে অঙ্কটা সেইটা যদি প্রত্যেকজন 6 টাকা করে দেয়, তাহলে 6x, তাহলে তখনও 16 টাকা বেশি আছে কিন্তু। তাহলে এইটা প্লাস যে টোটাল টাকাটা প্রত্যেককে 6 টাকা করে দিচ্ছে, আরো 16 টাকা আছে এইটা। আবার যখন সেই টাকাটাই যখন 10 টাকা করে দিচ্ছে, তখন কি 24 টাকা কম পড়েছে, তাহলে -24। অর্থাৎ এই যে টাকাটা, যেটা এইটা, এটা একই টাকা যখন 6 টাকা করে দিচ্ছে তখন 16 টাকা এক্সট্রা থাকবে, আর যখন 10 টাকা করে দেবে তখন 24 টাকা কম পড়বে। মানে দুটো জিনিসই এক, তাহলে এই দুটোকে সমান করে দেবো। তাহলে এইটা প্লাস এইটা ইকুয়াল টু হবে এইটা -24। তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 10x - 6x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 + 24, অর্থাৎ 4x এর ভ্যালু হয়ে যাচ্ছে 40। তাহলে x এর ভ্যালু কত যাচ্ছে, 10 টাকা। অর্থাৎ টোটাল কতজন বালক ছিল, 40, এই 10 জন বালক ছিল। পুরো কতজন বালক ছিল, তাহলে টোটাল
10 জন বালক ছিল। ওকে, পরের কোশ্চেন 3 নম্বর একটা কি বলেছে, একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দুগুণ হয়, 10 দিন পুকুরটাকে ঢেকে ফেলে পুরোটা, তাহলে 5 দিন পর পুকুরের কত শতাংশ পূর্ণ হয়? প্রত্যেক দিন দ্বিগুণ হয়, অর্থাৎ প্রথম দিনে যদি একটা থাকে, তারপরের দিনে দুটো, তারপরের দিনে চারটে, এইভাবে থাকে। মানে প্রথম দিনে যদি একটা থাকে কচুরিপানা, তারপরের দিনে দুটো, তারপরের দিনে চারটে, তারপরের দিনে 5টা, সরি 8টা, তারপরের দিনে 16টা, এইভাবে ভর্তি হয়। তাহলে এরকম করে আমি মনে করছি মোট যে ফুল হচ্ছে 10 নম্বর দিনে ফুল, ঠিক আছে, 10 নম্বর দিনে ফুল, ফুল মানে পুরো 1 ইউনিট, পুরো 1 অংশ, ফুল মানে 1 অংশ। তাহলে 9 নম্বর দিনে কি হয়েছে, 9 নম্বর দিন নিশ্চয়ই তার অর্ধেক ছিল, তার ডবল হয়ে গেছে এখানে, তাই না? 8 নম্বর দিনে কি হয়েছে, তার আবার অর্ধেক ছিল, অর্থাৎ 1-এর 4 ছিল। 7 নম্বর দিনে কি হবে, তার অর্ধেক ছিল, অর্থাৎ 1-এর 8 ছিল, হ্যাঁ কি না? 6 নম্বর দিনে কি ছিল, তার আবার অর্ধেক ছিল, অর্থাৎ 1-এর 16 ছিল। 5 নম্বর দিনে কত ছিল, নিশ্চয়ই 1-এর 32 ছিল, তাই না? দেখো উল্টো দিকে দেখো, এবারে মেলাই। 5 নম্বর দিনে 1-এর 32 ছিল, তার ডবল হয়ে 1-এর 32 কে তুমি 2 দিয়ে গুণ করে দেখো, হয়ে গেছে দেখো 1-এর 16। 1-এর 16 কে আবার 2 দিয়ে গুণ করেছে, হয়ে গেছে 1-এর 8। 1-এর 8 কে 2 দিয়ে গুণ করেছে, 1-এর 4 হয়ে গেছে। 1-এর 4 কে 2 দিয়ে গুণ করেছে, দেখো হয়ে গেছে 1-এর 2, আবার 1-এর 2 কে 2 দিয়ে গুণ করেছে, দেখো হয়ে গেছে 1। অর্থাৎ এটা 5 নম্বর দিন, এটা 6 নম্বর দিন, এটা 7 নম্বর দিন, এটা 8 নম্বর দিন, এটা 9 নম্বর দিন, এটা 10 নম্বর, তাই না? 5 নম্বর দিন এটা ছিল, তাহলে এটা 6 নম্বর দিন, এটা 7, এটা 8, এটা 9, আর এটা 10, সরি এটা 8, এটা 10। ওকে, তাহলে আমাদেরকে উল্টো দিকেও বুঝতে পারি আমরা, ক্লিয়ার? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। খুব ভালো। নেক্সট পরের অঙ্কটা কি হবে, পরের কোশ্চেনটা কি বলেছে, কোন স্কুলে ছাত্রাবাসে 35 জন ছাত্র ছিল, ওই ছাত্রাবাসে 7 জন ছাত্র বাড়লে প্রতিদিনের খরচ 42 টাকা বাড়ে এবং প্রত্যেক ছাত্রের খরচ কত করে কমে, 1 টাকা করে কমে, তাহলে ছাত্রাবাসে মোট কত খরচ ছিল? খুব সুন্দর একটা অঙ্ক। ওকে, তাহলে একটা সিম্পল ব্যাপার বুঝে দেখো, যে আমরা দেখতে পাচ্ছি যে মোট ছাত্র ছিল 35 জন। আমি ধরে নেব যে আমরা ধরে নিচ্ছি যে এক একজন ছাত্রের পার ডে যে খরচ এক একজন ছাত্রের প্রত্যেক দিনের খরচ আমরা মনে করছি x টাকা। তাহলে ভালো করে বুঝো, আমাদের বলে দিয়েছে যে প্রত্যেক দিনের খরচ আমরা x টাকা, তাহলে মোট খরচ কত? তাহলে 35 জন ছাত্র ছিল, তাহলে 35 জন ছাত্রের যদি x টাকা করে খরচ হতো, এইটা হচ্ছে আমার মোট খরচ, হ্যাঁ কি না? এইটা হচ্ছে আমার মোট খরচ। পার ডে যদি আমার x টাকা করে খরচ হয়, আমার মোট খরচ হয় এক এক দিনে কত টাকা, এত টাকা। ওকে, এবারে পরে কি হয়েছে, পরে আমার 35 জনের টোটাল ছাত্র ছিল, এখন 7 জন বেড়ে টোটাল ছাত্র সংখ্যা হয়ে গেছে 42 জন, হ্যাঁ কি না? তাহলে এখন যখন হয়েছে তখন প্রতিদিনের মোট খরচ কত বেড়ে গেছে, 42 টাকা বাড়ে। তাহলে যখন ছাত্র সংখ্যা 7 জন বেড়েছে, তখন এখন মোট খরচ কত টাকা? এখন মোট খরচ কি বলেছে, ছাত্র সংখ্যা যখন কত টাকা বাড়বে, ছাত্র সংখ্যা যখন 7 জন বাড়বে, তখন মোট খরচ 42 টাকা বেড়ে যাবে একদিনে। প্রতিদিনের খরচ 42 টাকা বাড়ে, তাহলে এক একদিনে টোটাল খরচ আগে ছিল এত টাকা, তাহলে এখন মোট খরচ হচ্ছে এত প্লাস এইটা হচ্ছে এখন মোট খরচ হচ্ছে 42 টাকা খরচ বেড়ে গেছে পার ডে। তাহলে টোটাল একদিনে খরচ হচ্ছে এখন 35 প্লাস 42। এখন বলেছে প্রত্যেক ছাত্রের খরচ 1 টাকা করে কমে, তাহলে এখন যদি দেখি প্রত্যেকের 1 টাকা করে খরচ কমেছে, তাহলে এখন পার ডে মোট খরচ কত হবে? আবার একটা মোট খরচ দেখতে পাচ্ছি কি, যে 42 জন ছাত্র প্রত্যেকের 1 টাকা করে কমেছে, তাহলে পার হেড যদি x মাইনাস 1 টাকা করে, আগে ছিল পার হেড x টাকা করে খরচ একদিনে, তো এখন যদি x মাইনাস 1 টাকা করে হয়, তাহলে মোট খরচ কত হবে? এটাও মোট খরচ, হ্যাঁ কি না? তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো। একটা মোট খরচ পাচ্ছি 35x প্লাস 42, একটা মোট খরচ পাচ্ছি 42 গুণিত x মাইনাস। আবারও বলছি, যখন 7 জন হয়েছে তখন টোটাল খরচটা এক দিনের টোটাল খরচটা 42 টাকা বেড়ে গেছে, তাহলে আগে 35x খরচ হচ্ছিল, এখন হবে 35x প্লাস 42, আর পার হেড 1 টাকা করে কমেছে, তাহলে পার হেড হবে x মাইনাস 1, তাহলে 42 জন এখন আছে, 42 গুণিত এটা, এই দুটোই সমান, অ্যান্সার হয়ে যাচ্ছে 35x মাইনাস 42x। ওকে, আর এটা কত হয়ে যাবে, এটা 42টা ওইদিকে চলে গেল, আর এটা 42টা এদিকে চলে গেল, 42 84 এটা মাইনাস। ওকে, এটা প্লাস করে দিই, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে যাও, 42টা এদিকে চলে যাচ্ছে, এটা মাইনাস করে দিচ্ছি। ওকে, 35টাকে এদিকে নিয়ে যাচ্ছি, 42টা থাকছে, তাহলে এখানে 7x এর ভ্যালু হয়ে যাচ্ছে 84, আর x এর ভ্যালু হচ্ছে 12। তাহলে অতএব কি বলেছে, মোট খরচ কত ছিল প্রথম, তাহলে প্রথমে মোট খরচ কত ছিল, অতএব মোট খরচ প্রথমে কত ছিল, মোট খরচ প্রথমে কত ছিল
35 গুণিত এক্স, এক্স এর ভ্যালু আমরা 12 পেলাম, 35 12 হচ্ছে 420, তাহলে 420 হচ্ছে আমাদের অ্যান্সার। 4 এর অ্যান্সার 420। ওকে, অপশন বি। নেক্সট পরের অঙ্কটি দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 30% বাড়ানো হলো, পরে 30% কমানো হলো, আসল সংখ্যাটি কি হলো? এখানে একটা সূত্র মনে রাখবে। কি মনে রাখবে? যদি প্রথমে x% কোনো জিনিস বাড়ে এবং x% কমে, অর্থাৎ যত বাড়লো তত কমলো কিংবা যত কমলো তত বাড়লো, তাহলে ওভারঅল x²/100 এত পার্সেন্ট কমবে। ডাইরেক্ট এটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? x²/100% কমবে। তাহলে এখানে 30% বেড়েছে, 30% কমেছে, তাহলে 30²/100 এত পার্সেন্ট অলওয়েজ কমবে। ওকে, তাহলে কমবে তো একটাই কমার উত্তর আছে এটা, তাহলে এখানে 900/100 দেখতে পাবে উত্তর হয়ে যাচ্ছে 9%। ওকে, তাহলে 9% কমবে হবে উত্তর। নেক্সট পরেরটা, বি যে কাজ করতে পারে এ তার 4 গুণ কাজ করতে পারে। এ একটি কাজ বি 20 দিনে করতে পারে, তাহলে দুজনে একসাথে কত দিনে করবে? খুব সহজ। তাহলে এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে, কাজ করার ক্ষমতা। বি যে কাজ করতে পারে এ তার 4 গুণ কাজ করতে পারে। ওকে, তাহলে একটা সিম্পল জিনিস বুঝো, আমি একদিনের কাজ দেখবো, এখানে এফিসিয়েন্সি বলে একটা জিনিস আছে। এফিসিয়েন্সি জিনিসটা কি? যেটাকে আমরা বলি কর্ম দক্ষতা, কাজ করার ক্ষমতা। ঠিক আছে, কাজ করার ক্ষমতাটা আমি ধরে রাখবো। কি? আমি ধরছি এ আর বি এর মধ্যে দুজনের কাজকে কটা করতে পারে। কর্মদক্ষতা মানে কি? আবার এক এক দিনে কাজ করার ক্ষমতা। ওকে, এক এক দিনের কাজ করার ক্ষমতা। ঠিক আছে, ডেলি ওয়ার্ক, এক এক দিনে কে কটা কাজ করছে। তাহলে এ যটা কাজ করতে পারে এ বি যদি 1 ইউনিট কাজ করে এ করবে 4 ইউনিট কাজ, হ্যাঁ কি না? এটাই তো এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা এক এক দিনে। কিন্তু এবারে বি একটি কাজ 20 দিনে করে, তাহলে মোট কাজ কটা? তাহলে বি পুরো কাজটাকে 20 দিনে করে। ভালো করে দেখো, বি পুরো কাজটা 20 দিনে করে, কিন্তু প্রত্যেকদিন কটা করে করে? একটা করে করে। তাহলে 20 দিন যদি বি কাজ করে, 20 দিনে এক একটা করে কাজ করলে মোট 20টা কাজ করেছে বি। তাহলে মোট কাজ কটা? 20টা। তাহলে এই 20টা কাজ যদি দুজন একসাথে করে, তাহলে দুজন একসাথে করলে এ আর বি একসাথে করলে 5টা করে কাজ করবে, কারণ এ করবে 4টে কাজ, বি করবে একটা কাজ, তাহলে মোট 5টা করে কাজ করবে। তাহলে মোট 20টা কাজের মধ্যে যদি এ আর বি 5টা করে কাজ করে, তাহলে কত দিনে হবে? এক এক দিনে 5টা করে কাজ হলে 20টা কাজ করতে সময় লাগবে 4 দিন। কতদিন লাগে? ম্যাক্সিমাম 4 দিন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 6টা। 7টা, 700 মিটার এবং 600 মিটার এবং 700 মিটার লম্বা দুটি ট্রেন পরস্পর 22 ঘন্টা কিলোমিটার এবং 17 ঘন্টা কিলোমিটার বেগে পরস্পরের দিকে গেলে পরস্পরকে কত সময় অতিক্রম? এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে এবং এদিক থেকে ট্রেন যাচ্ছে। যদি কোনো একটা ট্রেন মুখোমুখি যায়, মানে বিপরীত মুখে যায় এবং একই দিকে যেতে পারে, যদি বিপরীত দিকে যায়, একজনের লেন্থ হচ্ছে 600, একজনের হচ্ছে 700, তাহলে ট্রেনটা যখন একে অপরকে অতিক্রম করবে তারা কতটা পথ যাবে, কতটা দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যগুলো যোগ করে দেবে। তাহলে 600 প্লাস 700, তাহলে টোটাল কত যাচ্ছে? 1300 মিটার। ওকে, 1300 মিটার পথ তারা টোটাল যেতে হবে। কত গতিবেগে যাবে? মনে রাখবে, দুটো ট্রেন যদি একে অপরকে বিপরীতে যায় তাহলে যোগ হয় এবং একই দিকে গেলে বিয়োগ হয়। আমরা গতিবেগ দেখতে পাচ্ছি 17 প্লাস 22 39 কিলোমিটার পার আওয়ার। মনে রাখতে হবে সবসময় কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো তখন 5 এর 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর যখন মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব তখন আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটাকে যেহেতু সেকেন্ডে উত্তর চেয়েছি, কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য 5 এর 18 দিয়ে গুণ করলাম, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সময় চেয়েছে, সময় ইকুয়াল টু মনে রাখতে হবে এই যে গতিবেগ এটাকে বলে আপেক্ষিক গতিবেগ, এটাকে বলে আপেক্ষিক গতিবেগ। বিপরীত দিকে গেলে যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হয়। তাহলে সময় কত লাগবে? দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 1300, আর নিচে এই 39 গুণিত 5/18। তাহলে এখন 1300/39 ইন্টু 5 আর উপরে 18টা উঠে গেল, 13 দিয়ে কাটছি, 13 দিয়ে কাটলে উপরে 100, নিচে 3 13 39, এখানে 6 5 20 60। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 6 20 120 সেকেন্ড। ওকে, উত্তরে যাচ্ছে 120 সেকেন্ড। অপশন ডি 120 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার?
চল নেক্সট পরেরটা, এখানে একটা সরল দেয়া আছে, তো সরলটাকে আমরা সরল ভাবেই করবো। দেখো সরলটা কি দেয়া আছে, 2 প্লাস 3/7 প্লাস 2/9 গুণিত 13/133 ভাজিত 157। তাহলে কি হবে, 2 প্লাস 3/7 দিয়ে কত হবে, 7 দিয়ে 65/9 গুণিত 13/133। এইটাকে আবার ভাগটাকে গুণ করে দিলে 1/157 হয়ে যাবে। চলো আবার এখানে কি যাচ্ছে, 2 প্লাস এটা 3, এই 9টা উপরে যে 3 9 27 হয়ে যাবে, প্লাস এখানে যাচ্ছে 65 গুণিত এটা এইটা পুরোটা একটা, হ্যাঁ এটা পুরোটা একটা, এখানে একটা ব্র্যাকেট হতো, তারপর আবার এখানে আমি গুণ করব, এটা পুরোটা ব্র্যাকেট, এটা পুরোটা ব্র্যাকেট, এটার কাজটা আগে হবে। হ্যাঁ তাহলে এখানে 65 দুগুণে 130, 157 বাই 65 গুণিত 13/133 গুণিত 157। তাহলে আমাদের 157 কেটে যাচ্ছে, এখানে 5, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5-এর সঙ্গে 133 গুণ করলে যেটা হয় আর কি, অর্থাৎ 665, 665 হচ্ছে অ্যান্সার। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরেরটা 9টা কি বলেছে, একটি মিশ্রণে দুধের অনুপাত 40 লিটার মিশ্রণে 5 লিটার জল মেশালে এই অনুপাত কি হবে। ওকে, তাহলে যখন 40 লিটার আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি মিল্ক আর ওয়াটার আছে, তাই তো, দুধের জল, এখানে 3 আর এখানে 1 আছে 4, কিন্তু টোটাল অরিজিনালি কত বলেছে 40, তাহলে 4 মানে যদি 40 হয়, 10 গুণ করে সব দেওয়া আছে, তাহলে মিল্ক দেওয়া আছে কত 30 লিটার আর ওয়াটার কত দেওয়া আছে 10 লিটার, তবেই তো টোটাল 40 লিটার হবে। তাহলে এখানে যদি আমি 5 লিটার জল ঢেলে দিই, তাহলে মিল্ক তো 30 লিটারই থাকবে, কিন্তু জল কত হয়ে যাবে, আরো 5 লিটার বেড়ে গিয়ে হয়ে যাবে 15। তাহলে অনুপাত তখন কত হয়ে যাবে, কাটাকাটি করে দাও, 15 দুগুণে 30, 15 × 15, অনুপাত হয়ে যাবে 2:1। অপশন সি, খুব সহজ। ওকে, তারপরে 10এরটা, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা দেখার জন্য আমাকে দেখতে হবে কি, যে আমাকে দেখতে হবে বর্গমূল করতে হবে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা প্রথমে বর্গমূল, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 1-এর গায়ে 5টা শূন্য, তাহলে একে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করার নিয়ম কি, এরকম করে করতে হয়, তাহলে আমরা সেটাই করব, বর্গমূল করব। বর্গমূল করতে গেলে প্রথমে আমরা 3 করলাম, 3 × 9, হাতে রইলো 1, 2টো শূন্য। তারপরে কি হয়, এখানে যে সংখ্যাটা আমরা পেয়েছি তার ডবল হয়, তাহলে 3 আছে, এখানে 6 হবে, এখানে কত যাবে, এখানে 1 বসাতে হবে, কারণ এখানে যেটা বসাবো সেটাতেই গুণ করতে হয়। এখানে 1 বসিয়েছি, তাহলে 61 কে 61, এখানে হচ্ছে 39। এবারে 2টো শূন্য নামবে, এবারে এখানে যেটা আছে 31, এর ডাবল হবে, তাহলে 31 এর ডাবল কি হবে, এখানে হবে 62, এখানে হলো কি 62। এবারে কি হবে, এখানে আবার যা বসাবো সেটাকে আবার গুণ করবো, তাহলে সেটা কত হবে, 636। 6 বসিয়ে দেখি আমরা, 6 বসিয়ে দেখবো, 6 বসিয়ে দেখলে কত হবে, 6 বসিয়ে দেখলে 636 6 7 12 5 30 3756। তাহলে এখানে 6 বসিয়ে দেখছি, 6 বসিয়ে দেখলাম, এখানে হচ্ছে 3756। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, 144। তাহলে আমি দেখতে পাচ্ছি 316 স্কোয়ারটা এখানে 144 এক্সট্রা আছে, মানে এটা বাদ দিতে হবে। তাহলে 316 স্কোয়ারটা, ঠিক আছে, এই 300 স্কোয়ারটা হচ্ছে এইটা স্কোয়ারটা, এটা হচ্ছে ছোট কার থেকে 1-এর গায়ে 5টা শূন্য, অর্থাৎ 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ছোট। তাহলে নিশ্চয়ই ঠিক পরের সংখ্যাটা বড় হবে। কোনটা, পরের সংখ্যাটা, পরের স্কোয়ারটা মানে কত, 317 স্কোয়ার। 317 স্কোয়ারটা নিশ্চয়ই বেশি হবে, কার, 1-এর গায়ে 5টা শূন্য, এবং এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কত পাচ্ছি, 316 স্কোয়ার, ঠিক তারপরে একটা হবে, অর্থাৎ 317 স্কোয়ার। তাহলে 317 স্কোয়ার কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 317 স্কোয়ারটা আমরা বার করবো। 317 স্কোয়ার কত হয়ে যাবে, 317 কে 317 দিয়ে গুণ করে দাও, বা এর ট্রিক আছে, সেটা আমরা অন্য কোনো সময় শেখাবো।
খুব তাড়াতাড়ি করা যায়, ট্রিকটা দিয়ে আমরা করবো। তাহলে এখানে এটার উত্তর হবে 17 স্কোয়ার হলে 289। প্রথমে দেখবো সংখ্যাটা 300 থেকে কত বেশি, 300 থেকে 17 বেশি, তাহলে 17 স্কোয়ার, 17 স্কোয়ার কত 289, 89 কে রেখে দেবো, ঠিক আছে, 89 ফিক্স বসে গেল, হাতে রইল 2। এরপরে আমি দেখবো সংখ্যাটা কত বেশি, এটা 17 বেশি, ঠিক আছে, সংখ্যাটা কত বেশি 17 বেশি, তাহলে যত বেশি আমাদেরকে তত অ্যাড করতে হবে। কি বললাম, যত বেশি আমাদেরকে তত অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে যাচ্ছি সংখ্যাটা কি দেখতে পাচ্ছি 17 বেশি, তাই তো, তাহলে সংখ্যাটি 17 বেশি, তাহলে 317 এর সঙ্গে আরো 17 যোগ করবো, তাহলে কত হচ্ছে 334। এবারে যেহেতু এটা 300, সবসময় দেখবো 100 কত গুণ, তাহলে 100 যেহেতু 3 গুণ, আরো 3 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। এখানে কত পাবো 1002, আর হাতে 2 হাতে ছিল, তার জন্য 2 অ্যাড করে হয়ে যাচ্ছে 1004। কিন্তু এই প্রসেসটা তোমরা এখন পারবে না, ঠিক আছে, তার জন্য আমি বলবো তোমরা এখন গুণ করে করে দেবে, 317 গুণিত 317 করে দেয়, খুব তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে। এই ট্রিকটা জানার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে স্কোয়ারের ট্রিক্স, ঠিক আছে। তোমরা 317 কে 317 দিয়ে গুণ করে দেবে, পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। পিতার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ, 6 বছর পরে পিতার বয়সের উভয়ের বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর, তাহলে এখন পিতার বয়স কত? এটা খুব সহজ ব্যাপার, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স যদি পিতা পুত্র, তাই তো, পুত্র যদি এক্স হয় তাহলে পিতা কত হবে 2x, তাহলে দুজনের বর্তমানে টোটাল কত, বর্তমানে টোটাল কত মোট 3x, হ্যাঁ কি না। তাহলে 6 বছর পরে দুজনেরই তো 6 করে বাড়বে, তাহলে 6 বছর পরে টোটাল কত হবে 3x প্লাস 6 করে দুজনেরই বাড়বে 12 বাড়বে, তাহলে সেটা হবে 90। তাহলে 3x এর ভ্যালু যাচ্ছে কত 78, তাহলে x এর ভ্যালু কত 26, ঠিক আছে। ঠিক করলাম তো নাকি কিছু ভুল করছি? ওকে, তাহলে পিতার বর্তমান বয়স কত, এটা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পিতা বর্তমানে কত, তাহলে পিতা কত হবে 26 এর ডাবল, তাহলে পিতা হয়ে যাচ্ছে 26 দুগুণে 52 বছর, অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? আবার বলছি, পুত্রের বয়স যদি x হয় পিতা হবে 2x, তাহলে বর্তমানে দুজনের টোটাল হচ্ছে 3x, কি না। তাহলে 6 বছর করে পরে দুজনেরই 6 করে বাড়বে, তাহলে টোটাল কত বাড়বে 12 বাড়বে, সেটা ইকুয়াল টু 90। নেক্সট, 5 টাকায় 6টি করে আম কিনে 6 টাকায় 5টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে খুব সহজ ভাবে এটা করা যায়। তাহলে দেখো, কেনার সময় কটা কিনেছে 5 টাকায় 6টা কিনেছে, বিক্রি করার সময় 6 টাকায় 5টি বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য দেখো 5 টাকায় 6টি কিনেছে, তাহলে এক একটা জিনিসের ক্রয় মূল্য কত, তাহলে 5 টাকায় যদি 6টি কিনে 5 টাকায় কিনছে 6টা, তাহলে 6টার দাম যদি 5 টাকা হয়, একটার দাম কত হবে 5-এর 6 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5-এর 6 রুপিস, আর বিক্রি করছে কত টাকায় 6 টাকায় 5টি, তাহলে 5টির দাম 6 টাকা, তাহলে একটির দাম কত হবে 6-এর 5, ব্যাস। লাভ করছে না লস করছে? অবশ্যই লাভ করছে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে লাভ বা প্রফিট ইকুয়াল টু কি হবে, প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য বা এসপি মাইনাস সিপি, ঠিক আছে। তাহলে 6-এর 5 মাইনাস 5-এর 6, তাহলে নিচে 30 হয়ে গেল, এলসিএম 6 × 36 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 11-30, 11-30 এত টাকা প্রফিট। তাহলে আমাদের শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ বা লাভের হার কত, তাহলে উপরে লিখবো কত প্রফিট কত 11/30, তারপরে কেনা দাম কত 5-এর 6 ইন্টু 100 এত পার্সেন্ট, কোথায় যাচ্ছে 11/30, আবার 6-এর 5টা উল্টে গিয়ে 5-এর 6 উল্টে 6-এর 5, এখানে 5 গুণিত 100, তাহলে 11/25 গুণিত 100, অর্থাৎ 4 দিয়ে গেল 4 পয়সা 144%, ঠিক আছে 44%। কিন্তু এত কিছু করার প্রয়োজন নেই, জানো তো কি করবো আমরা, খুব সহজে এদিকে লিখবো কোয়ান্টিটি, এদিকে লিখবো কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কত পরিমাণ, কটা পরিমাণ আর কত প্রাইস, এখানে লিখবো আমরা সিপি প্রথমে ক্রয় মূল্য, আর নিচে লিখবো এসপি বিক্রয় মূল্য। কটা জিনিস কিনেছিলাম প্রথমে 6টা, ক টাকায় 5 টাকায়, বিক্রি করছি কটা 5টা, ক টাকায় 6 টাকায়, ঠিক আছে, বিক্রি করছি কটা 6 টাকায়। দিয়ে আমরা কি করব, এইভাবে লেখার পরে আমরা জাস্ট এদিক এদিক গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে এদিকে হচ্ছে 25, এদিকে হচ্ছে কত 36, তাহলে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 36 টাকা হয়ে যাবে এটা, ঠিক আছে। ক টাকা লাভ হচ্ছে 11 টাকা,
ক টাকায় 25 টাকায় ইন্টু 100, ঠিক আছে? 25 টাকায় লাভ হচ্ছে 11 টাকা, তখন এইটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইদিকে ক্রয় মূল্য, এদিকে বিক্রয় মূল্য, তাহলে 11 টাকা লাভ হচ্ছে 25 টাকায়, তাহলে 100 টাকায় কত? অ্যান্সার হয় 44%। ওকে, আরো অনেক পদ্ধতি আছে কোয়ান্টিটিটাকে সমার করে করা যায়, সেটা ধরেই করলাম অবশ্য আমরা। যাই হোক, নেক্সট কি বলছে, কোন ব্যক্তি কোন একটি স্থানে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গিয়ে ঘন্টায় 6 কিলোমিটার বেগে ফিরে এলো, যাতায়াতে তার গতিবেগ কত? মনে রাখবে, কেউ যদি কোনো একটা ডিস্টেন্স x কিলোমিটার পার আওয়ার গতিবেগে গিয়ে y কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ, এর একটা সূত্র আছে, গড় গতিবেগ কত হয়ে যাবে? 2xy বাই x প্লাস y কিলোমিটার পার আওয়ার। বা সেটাই বস করে দিন, তাহলে 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 6 বাই 4 গুণিত 6, 4 প্লাস 6। ওকে, কত যাচ্ছে? 2 গুণিত 4 গুণিত 6 বাই 10, তাহলে এখানে যাচ্ছে কত? 5, তাহলে 24 বাই 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 5 20, 4 পূর্ণ 4 5, অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর। চল 14, একই মানের কতগুলি ব্যারেল 720 লিটার নারকেল তেল এবং 450 লিটার সরষের তেল একসঙ্গে না মিশিয়ে পূর্ণ করা যায়? কতগুলো ব্যারেল? তাহলে একটা সেম একই মানের মানে কত? একই মাপের, তাহলে কতগুলো? তাহলে তাদের গসাগুটা যেটা সেটাই উত্তর, একই না? তাহলে আমি দেখবো যে এক একটা ব্যারেলের সাইজ কত হতে হবে। একই মাপের মানে কোন মাপের আমি ব্যারেলটা কতগুলো তো পরের ব্যাপার। তাহলে আমি এই মাপটা পাবার জন্য যে এমন একটা মাপ নেবো যাতে এগুলোও রাখা যাবে, এগুলোও রাখা যাবে, তাহলে আমাকে 450 ও 720 এর গসাগু বার করতে হবে। গসাগু, যে এমন একটা মাপ নিতে হবে যতগুলো আমি এইটা নিতে পারবো ততগুলো আমি এই ভ্যালুটা নিতে পারবো। তাহলে এদের গসাগু কত হবে? কত দিয়ে যাচ্ছে এর গসাগুটা? 720, আর 9 দিয়ে যাচ্ছে 50, 9 দিয়ে যাচ্ছে 80, আবার 10 দিয়ে যাবে 8 আর 5, আর যাবে না, তাহলে গসাগু হচ্ছে কত? 90। তাহলে আমি দেখতে পাচ্ছি 90 যদি গসাগু হয় তাহলে মোট কতগুলো ব্যারেল লাগবে? তাহলে আমি দেখতে পাচ্ছি নারকেল তেলের জন্য কতগুলো ব্যারেল লাগবে? তাহলে যদি ব্যারেল 90 লিটার, ঠিক আছে, তাহলে এক একটা যদি 90 লিটারের ব্যারেল হয়, 720 লিটার নিতে মোট নারকেল তেলের জন্য 8টি ব্যারেল লাগবে, আর সরষের তেলের জন্য লাগবে 450 বাই 90, মোট 5টা ব্যারেল। তাহলে মোট কতগুলো ব্যারেল লাগবে? মোট 13টি ব্যারেল লাগবে, ঠিক আছে? আমাকে ব্যারেলের মাপটা আগে প্রয়োজন, তাহলে আমাকে এমন একটা মাপ নিতে হবে, একই মানের বলেছে, যে মাপটা একই মাপের ব্যারেল নিতে হবে, সাইজ একই ধরনের সাইজ নিতে হবে, ঠিক আছে? সরষের তেলের জন্য। চলো নেক্সট ফাইনাল কোশ্চেন আমাদের, একটি ঘরের ক্ষেত্রফল 273 বর্গ মিটার, দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল এত হতো, ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে ক্ষেত্রফল নির্ভর করে কিসের উপর? ক্ষেত্রফল নির্ভর করে দৈর্ঘ্য গুণিত প্রস্থের উপর। তাহলে আমি না জানি দৈর্ঘ্য, না জানি প্রস্থ, আমি মনে করছি আমাদের দৈর্ঘ্য হচ্ছে এল লেন্থ, আর প্রস্থ হচ্ছে কত? ব্রেথ, মানে বি। তাহলে আমাদের আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে এল বি, লেন্থ ইন্টু ব্রেথ। এবার এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে? এল প্লাস 5। প্রস্থ কিন্তু কিছু চেঞ্জ হয়েছে বলেনি, প্রস্থ কিন্তু বি আছে। তাহলে এখন ক্ষেত্রফল কত হয়ে যাবে? লেন্থ মানে এল প্লাস 5 গুণিত ব্রেথ প্লাস। এখনের ক্ষেত্রফলটা, হ্যাঁ এখনের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত? যে দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে ক্ষেত্রফল এত। তাহলে এখন আমাদের দেয়া আছে আমাদের, এটা কোশ্চেনটা একটু ভুল আছে সম্ভবত, ঠিক আছে? এখানে কোশ্চেনটা হবে যে ক্ষেত্রফলটা বেশি হতে, ঠিক আছে? এখানে হবে ক্ষেত্রফল বেশি হতো, নাহলে হবে না। আগে ক্ষেত্রফল ছিল এত, এখন ক্ষেত্রফল এত, তাহলে এই যে ক্ষেত্রফল ডেটার থেকে কত বেশি? এল প্লাস 5 গুণিত বি, এই যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এখন ক্ষেত্রফল এল বি প্লাস 5 বি, এই যে ক্ষেত্রফলটা এটার থেকে এত মিটার বেশি, ঠিক আছে?
ও আগের ক্ষেত্রফল ছিল, আচ্ছা বলে দিয়েছে এলবির ভ্যালু, ঠিক আছে তাহলে কোশ্চেন ঠিক আছে, সরি সরি ঠিক আছে। তাহলে এখন যে ক্ষেত্রফলটা সেটা কত, এখন ক্ষেত্রফল হচ্ছে এল বি প্লাস 5b। ওকে, তাহলে এই যে ক্ষেত্রফলটা এল বি সেটা দেওয়া আছে 273, ঠিক আছে। তাহলে এখন যে ক্ষেত্রফলটা 273 প্লাস 5b, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এই যে ক্ষেত্রফলটা, এখন ক্ষেত্রফল বলে দিয়েছে কত, এখন ক্ষেত্রফল বলে দিয়েছে 338। তাহলে এই 5b এর ভ্যালু হয়ে যাবে 338 মাইনাস 273। ভালো করে ভেবে দেখো, আগে দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ ছিল বি, ক্ষেত্রফল ছিল এল বি, যার ভ্যালু দেওয়া ছিল 273। এখন দৈর্ঘ্য হয়ে আছে এল প্লাস 5, প্রস্থ হচ্ছে বি, তাহলে এখন ক্ষেত্রফল এল প্লাস 5 গুণিত বি, এল বি প্লাস 5b। এল বির ভ্যালু হচ্ছে দেওয়া আছে 273। ওকে, তাহলে 273 প্লাস 5b ইকুয়াল টু, এটা এখন ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে 5b এর ভ্যালু হচ্ছে কত 65, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 5×65। তাহলে আমাদের কি চেয়েছে দৈর্ঘ্য, ওকে আমাদের কি চেয়েছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু 273 দেওয়া আছে। তাহলে 273 কে আমরা যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই, 13 দিয়ে ভাগ করে দিই, পেয়ে যাবো 13 দুগুণে 26, 13 কে 13, অর্থাৎ 21 মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আশা করি বোঝা গেছে। ওকে, চলো আমাদের সেট 1 এর সলিউশন এই রইলো, দেখা হচ্ছে পরের ক্লাসে সেট 2 তে। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লাসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যাদের যাদের এই চ্যানেলের এই যে ক্লাসগুলোর পুরো ফুল পিডিএফ দরকার তারা কিন্তু আমার অ্যাপ থেকে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।